নমস্কার, আমি সৌরজ্যোতি ফিরে এলাম গল্প রোমাঞ্চের নতুন একটি পর্ব নিয়ে। গল্প রোমাঞ্চের আজকের পর্বে আপনি শুনবেন রাস্কিন বন্ডের লেখা টুইস্টেড রোম্যান্স দ্য আইস হ্যাভ ইট অবলম্বনে আমার অনুবাদ আলোক নাহিরে। রাস্কিন বন্ডের জন্ম 1934 সালের 19 মে ব্রিটিশ ভারতের পাঞ্জাবের কাসুলিতে। তার 4 বছর বয়সে তার মা তাকে নিয়ে আলাদা হয়ে যান এবং এক পাঞ্জাবি হিন্দুকে বিবাহ করেন। দ্য ব্লু আমব্রেলা, দ্য রুম অন দ্য রুফ, রাস্টি, দ্য বয় ফ্রম দ্য হিলস ইত্যাদি তার অনবদ্য সৃষ্টি। আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন ডেহরা লেখার জন্য 1992 সালে পান সাহিত্য আকাদেমি পুরস্কার। এছাড়াও জন লেভেলিন রাইস পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ ইত্যাদি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। বর্তমানে তার বাস মুসৌরিতে। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশিত মাইন্ডস্কেপ এই বইটি থেকে। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি সৌরজ্যোতি। শুরু হচ্ছে রাস্কিন বন্ডের লেখা ও সৌরজ্যোতি সেনগুপ্তর অনুবাদ আলোক নাহিরে ওরফে দ্য আইস হ্যাভ ইট। রোহানা পর্যন্ত কামরায় আমি একাই ছিলাম। তারপর মেয়েটা উঠল। যেই দম্পতিকে দেখলাম তাকে ছাড়তে এসেছিলেন তারা সম্ভবত ওর অভিভাবক। তাদের দেখে মনে হলো তারা মেয়ের সুবিধা অসুবিধা নিয়ে একটু বেশি উদ্বিগ্ন। বিশেষ করে ভদ্রমহিলা মেয়েকে তার মালপত্র কোথায় রাখতে হবে, কখন জানলা দিয়ে তার বাইরে ঝুঁকে পড়া উচিত নয়, অপরিচিত কারোর সাথে যেন সে কথা বলা এড়িয়ে চলে ইত্যাদি বিভিন্ন বিষয় সমূহ পুঙ্খানুপুঙ্খ নির্দেশিকা দিতে থাকলেন। অবশেষে তারা পরস্পরকে বিদায় জানাতে ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে দিল। সেই সময় আমি সম্পূর্ণ অন্ধ ছিলাম। আমার চোখ দিয়ে আমি শুধুমাত্র আলো আর অন্ধকারের মধ্যে পার্থক্য করতে পারি। তাই মেয়েটার চেহারা কীরকম ছিল সে সম্পর্কে কোনো বর্ণনাই আমি দিতে পারবো না। কিন্তু আমি জানতাম মেয়েটা স্লিপার পরেছিল। ওইগুলো ওর গোড়ালির সাথে ঠোকাঠুকি লেগে এমন শব্দ করছিল যে তাতেই আমি আন্দাজ করতে পেরেছি। ওর চেহারা সম্পর্কে কিছু ধারণা করার জন্য আমার খানিকটা সময় লাগতো এবং হয়তো অনেক ভেবেও ওর চেহারা সম্পর্কে আমি কোনো আন্দাজই করতে পারতাম না। কিন্তু ওর গলার স্বরটা আমার বড্ড ভালো লেগে গেছিল, আর হয়তো ওর চুটির শব্দটাও। আমি নিজেই ওকে প্রশ্ন করলাম, আপনি কি পুরো দেহরা পর্যন্ত যাবেন? আমি নিশ্চয়ই কোনো অন্ধকার কোণায় বসেছিলাম, কারণ আমার গলা শুনে ও চমকে উঠল। সামান্য বিস্ময় মিশ্রিত কণ্ঠেও জানালো, ও, আমি জানতাম না এখানে আরও কেউ আছে। প্রায়শই এরকম হয় যে সুস্থ দৃষ্টিসম্পন্ন মানুষ তাদের ঠিক চোখের সামনে থাকা জিনিসটাকেও খেয়াল করে না। সম্ভবত তার একটা কারণ হতে পারে যে তাদের দৃষ্টিক্ষেত্রের মধ্যে দেখার মতো অঢেল জিনিস রয়েছে। কিন্তু যেই সব মানুষ দেখতে পায় না কিংবা অতি সামান্য দেখতে পায়, তাদের কাছে লক্ষ্য করার মতো শুধু অতি প্রয়োজনীয় জিনিসটুকুই থাকে, যেটা তারা তাদের অবশিষ্ট ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ করতে পারে। আমিও আপনাকে দেখতে পাইনি, আমি বললাম, কিন্তু আমি শুনেছি আপনি আসছেন। আমি অবাক হয়ে ভাবলাম, আচ্ছা, যদি আমার অন্ধত্বের কথাটা ওর কাছে লুকাতে পারি? আমায় সিট ছেড়ে উঠতে না হলে সেটা খুব একটা কঠিন হবে বলে মনে হয় না। ও বলল, আমি শাহরানপুরে নেমে যাব, আমার কাকিমা আমায় সেখানে নিতে আসবেন। এই রে,
তাহলে তো আমার বেশি পরিচিত না হওয়াই ভালো। সাধারণত এই কাকিমারা অত্যন্ত ভয়ানক প্রাণী বলে প্রমাণিত হয়। আপনি কোথায় যাচ্ছেন? আমি দেহরা যাচ্ছি, আর সেখান থেকে মুসৌরি। বাহ, আপনি তো বেশ ভাগ্যবান। আমারও খুব ইচ্ছে হয় মুসৌরি যেতে। জানেন, আমি পাহাড় বড্ড ভালোবাসি, বিশেষ করে অক্টোবর মাসে। আমি কিঞ্চিৎ স্মৃতিচারণ করে বললাম, হ্যাঁ, এই সময়টা সেরা সময়। পাহাড়গুলো সব যেন বুনো ডালিয়ার চাদর পরে থাকে, আর কি মনোরম সূর্যের আলো। আহা! এছাড়াও দিন শেষে রাত্রিবেলায় ধরো ধনির আগুনের সামনে তুমি বসে আছো, সেখানে মায়াবী জ্যোৎস্নার আলোয় আর আগুনের মিষ্টি উষ্ণতায় তুমি অল্প ব্র্যান্ডি উপভোগ করতে পারো। তাছাড়াও বেশিরভাগ পর্যটক এখন ফিরে গেছে, সুতরাং ভিড়ভাট্টার কোনো সমস্যা নেই। রাস্তাগুলো সুনসান, বলতে গেলে একেবারে পরিত্যক্ত। ঠিকই বলেছ হে, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। এরপর বেশ কিছুক্ষণ ও চুপ করে রইল। আমি আশ্চর্য হয়ে ভাবলাম যে আমার কথাগুলো কি ওকে স্পর্শ করেছে, নাকি ও আমাকে একটা অতি আবেগপ্রবণ গেঁয়ো ছেলে ভাবছে, কি জানি। কিন্তু এরপর আমি একটা ভুল করে ফেললাম। আমি প্রশ্ন করে বসলাম, আচ্ছা, বাইরেটা এখন কেমন দেখাচ্ছে? ওকে কিন্তু মনে হলো না যে আমার প্রশ্নেও এতটুকু বিব্রত হয়েছে। তাহলে কি ও আগেই খেয়াল করেছে যে আমি অন্ধ? কিন্তু না, তার পরের প্রশ্নটা আমার মন থেকে সেই সংশয় দূর করে দিল। আপনি নিজেই কেন জানলা দিয়ে গিয়ে দেখেন না? আমি খুব সহজেই বার্থ বরাবর জানলার দিকে এগিয়ে গেলাম, আর জানলার খাঁজটা অনুভব করে তার পাশে বসে পড়লাম। জানলাটা খোলা ছিল। আমি সেই দিকে এমনভাবে তাকিয়ে রইলাম যেন খুব মনোযোগ দিয়ে বাইরের দৃশ্যপট দেখছি। আমি ইঞ্জিনের গর্জন আর চাকার ঘরঘরানি শুনতে পেলাম, আর আমার মনের চোখ দিয়ে দেখতে পেলাম টেলিগ্রাফের পোস্টগুলো শোঁ শোঁ করে পিছনের দিকে সরে যাচ্ছে। আবার আমি নিজেই উদ্যোগী হয়ে বললাম, একটা ব্যাপার খেয়াল করেছ? মনে হচ্ছে না যেন গাছগুলো সরে যাচ্ছে আর আমরা দাঁড়িয়ে আছি? সেটা তো সবসময়ই হয়। আচ্ছা, আপনি কোনো জন্তু দেখতে পাচ্ছেন? না, আমি বেশ আত্মবিশ্বাসের সাথেই বললাম, আমি জানতাম যে দেহরার কাছের জঙ্গলে খুব কম জন্তুই অবশিষ্ট রয়েছে। আমি জানলা থেকে সরে এসে মেয়েটার দিকে মুখ করে বসলাম। পরবর্তী কতগুলো মুহূর্ত আমাদের নিঃশব্দে কাটল। তোমার মুখটা কিন্তু বেশ আকর্ষণীয়, আমি হঠাৎ মন্তব্য করে বসলাম। আমি বুঝতে পারছিলাম আমি ক্রমেই দুঃসাহসী হয়ে উঠছি, কিন্তু এই মন্তব্যটা সেরকম বিপজ্জনক নয়। খুব কম মেয়েই আছে যারা প্রশংসা করলে প্রতিবাদ করে। মেয়েটা কিন্তু খিলখিলিয়ে হেসে উঠল, প্রাণোজ্জ্বল একটা হাসি। আমার মুখটা যে আকর্ষণীয় এটা শুনতে কিন্তু বেশ ভালো লাগে। বেশ একটা নতুনত্ব আছে।
লোকের কাছে আমি একই কথা শুনতে শুনতে ক্ষান্ত হয়ে গেছি, জানেন, যে আমার মুখটা মিষ্টি। আমি মনে মনে ভাবলাম, আচ্ছা তাহলে সত্যিই তোমার মুখটা মিষ্টি। তারপর বললাম, অবশ্যই একটা আকর্ষণীয় মুখ একই সঙ্গে সুন্দরও হতে পারে। আপনি কিন্তু যুবক হিসেবে বেশ দুঃসাহসী, কিন্তু আপনি এত গুরুগম্ভীর কেন? আমার একবার মনে হলো তার জন্য একবার হাসার চেষ্টা করি, কিন্তু পারলাম না। হাসার কথা ভাবলেই একটা অসহায়তা মিশ্রিত একাকিত্বের ভাব আমাকে গ্রাস করে। যাই হোক, তোমার স্টেশন আসতে চললো। যাক বাবা, বেশিক্ষণ বসতে হয়নি। আমি আবার ঘন্টা 2-3-এর বেশি একটা ট্রেনে বসে থাকতে পারি না। আমি যদিও ওর কথা শোনার জন্য সারা জীবন বসে থাকতেও রাজি ছিলাম। ওর গলার শব্দ আমায় কেমন পাহাড়ি ঝর্ণার শব্দের মতো ছুঁয়ে যাচ্ছিল। ট্রেন থেকে নামার সাথে সাথেই ওর মন থেকে আমাদের ছোট্ট আলাপের কথা মুছে যাবে, কিন্তু আমার মনে রেস থেকে যাবে বাকি পথ জুড়ে, আর তার কিছু সময় পর অবধিও। ইঞ্জিনের একটা তীক্ষ্ণ হুইসেল, আর সাথে সাথে কামরার চাকাগুলোর ছন্দবদল। মেয়েটাও উঠে পড়ে ওর জিনিসপত্রগুলো গোছাতে শুরু করলো। আমি মনে মনে ভাবতে চেষ্টা করলাম, আচ্ছা ওর চুলগুলো কি খোঁপা করা নাকি বিনুনি করা? না, হয়তো ওগুলো দু কাঁধের ওপর আলগা করে ঝাড়া রয়েছে, নাকি নাকি খুব ছোট করে কাটা ওগুলো, কি জানি। ট্রেনটা ধীর গতিতে স্টেশনে প্রবেশ করলো। বাইরে থেকে কুলি আর ফেরিওয়ালাদের চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম, আর কামরার দরজার কাছ থেকে কানে এলো একটা তীক্ষ্ণ মেয়েলি কণ্ঠ। এটা নিশ্চয়ই ওর কাকিমার গলা। আসি। মেয়েটা আমার খুব কাছে দাঁড়িয়েছিল, এত কাছে যে ওর চুলের পাগল করা একটা ঘ্রাণ আমায় মাতিয়ে তুলছিল। আমার একবার ইচ্ছে করলো হাত বাড়িয়ে ওর চুলটা ছুঁই, কিন্তু ততক্ষণে সে চলে গেছে। সেখানে থেকে গেছে শুধু সেই পাগল করা ঘ্রাণটা। কামরার দরজায় বোধহয় কিছু একটা সমস্যা হয়েছিল, কারণ একটা লোক কামরায় ঢোকার সময় আমতা আমতা করে ক্ষমা চাইল। তারপর ধড়াস করে দরজাটা আবার বন্ধ হয়ে গেল। একই সাথে আবার আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম বাইরের পৃথিবী থেকে। আমি আবার আমার বার্থে ফিরে গেলাম। গার্ড তার বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে আমরা আবার চলতে শুরু করলাম। আরও একবার এক নতুন সহযাত্রীর সাথে আমার সেই পুরনো খেলার পালা। ট্রেনটা আবার গতি নিল, চাকাগুলো আবার তাদের ছন্দময় সঙ্গীত জুড়ে দিল। কামরাটা গোঙাতে গোঙাতে কাঁপতে শুরু করলো। আমি জানলাটা খুঁজে তার সামনে বসলাম, আর বাইরের রৌদ্রোজ্জ্বল সকালের দিকে তাকিয়ে রইলাম, যেটা আদতে আমার কাছে অন্ধকার। অনেক ঘটনা ঘটে যাচ্ছিল জানলার বাইরে। সেখানে ঠিক কী ঘটছিল সেটা আন্দাজ করাটা একটা মন ভোলানো খেলা হতে পারত। যেই ব্যক্তি আমার কামরায় উঠেছিল সেই আমার ঘোর ভেঙে দিল। আপনি নিশ্চয়ই খুব নিরাশ হয়েছেন, আমি জানি। আসলে যে মেয়েটি এক্ষুনি নেমে গেল, সহযাত্রী হিসেবে আমি তার মতো আকর্ষণীয় নই। সত্যি মেয়েটা খুবই আকর্ষণীয়। আচ্ছা, আপনি বলতে পারেন ওর চুলগুলো লম্বা ছিল নাকি
ছোট? জানি না, আমি যা খেয়াল করেছি সেটা ওর চোখগুলো। কি যে সুন্দর ওই চোখগুলো, কি বলবো আপনাকে মশাই। কিন্তু কি দুর্ভাগ্য জানেন, ওই চোখগুলোর কোনো কাজেরই নয়। শি ইজ টোটালি ব্লাইন্ড। আপনি খেয়াল করেননি? আমাদেরও তো পথে ঘাটে এরকম কত সংক্ষিপ্ত পরিচয় হয়, তাই না? সময়টা বেশিক্ষণ না থাকলেও তার রেশটা থেকে যায় বহুদিন। কত কথা না বলা থেকে যায়, দেখেও আমরা দেখতে পাই না কত কিছু। শুধুই কি মানুষের মন? না, তা নয়। এরকম আরেকটা জিনিস আছে যেটা আপনি দেখেও দেখতে পান না। সেটা হলো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটন। গল্প রোমাঞ্চের আজকের পর্বে শুনলেন রাস্কিন বন্ড রচিত দি আইস হ্যাভ ইট অবলম্বনে সৌরজ্যোতি সেনগুপ্তর অনুবাদ আলোক নাহিরে। গল্পের সূত্রধার ও কথকের চরিত্রে আমি সৌরজ্যোতি। প্রথম সহযাত্রীর ভূমিকায় সৌমি আচার্য, দ্বিতীয় সহযাত্রীর ভূমিকায় সঞ্জন নাথ। পর্ব পরিচালনা, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস ও পোস্টার ডিজাইনে আমি সৌরজ্যোতি। আমাদের চ্যানেলের তরফ থেকে বিশেষ ধন্যবাদ শ্রী সঞ্জন নাথকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য, এবং অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই উদ্যোগকে প্রেরণা দেওয়ার জন্য। ভালো থাকবেন। শীঘ্রই আসবো গল্প রোমাঞ্চের আরও একটি পর্ব নিয়ে। নমস্কার।